হ্যালো বন্ধুরা, আমরা সব ধরনের ইনভেস্টাররাই কিন্তু একটা স্পেশাল দিনের জন্য ওয়েট করেছিলাম, সেটা হচ্ছে বাজেটের দিন। তো তার কারণ হচ্ছে বাজেটের দিন কী ধরনের কি আপডেট আসে না আসে সেগুলো অ্যানালিসিস করে তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারবো। তো সেই বাজেট অলরেডি হয়ে গেছে, আর সে কারণে এখন হচ্ছে অ্যানালিসিস করার পালা। অ্যানালিসিস করে আমাদের দেখে নিতে হবে যে কোন ধরনের সেক্টরের উপরে কী ধরনের এই বাজেটের প্রভাব পড়তে পারে। তো এখন বাজেটের যেটা মেন হাইলাইট ছিল এবার, সেটা হচ্ছে 12 লাখ পর্যন্ত ইনকাম ট্যাক্স ফ্রি। সেটা আমরা সকলেই জানি যে কিভাবে 12 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি। এখানে আমি একটা ভিডিও দিয়েছি, কারো যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয় আমার এই ভিডিও থেকে দেখতে পারেন যে কিভাবে 12,75,000 টাকা পর্যন্ত কিন্তু আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। আর এটাই হচ্ছে এই বাজেটের সবথেকে বড় হাইলাইট। তো এর আগে কত লিমিট ছিল, সেটা হচ্ছে 7 লাখ। আর সে কারণে মধ্যবিত্তরা যারা মোটামুটি 7 লাখের ওপরে ইনকাম করেন তাদের হাত থেকে কিন্তু অনেকটাই টাকা বেরিয়ে যেত। তো এবার কিন্তু সেটা আর হবে না। মোটামুটি আপনি যদি পার মান্থ 1 লাখ টাকাও ইনকাম করেন তাহলে কিন্তু আপনার হাত থেকে ওই যে ট্যাক্সের অ্যামাউন্টটা সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে না। সুতরাং মধ্যবিত্তের হাতে কিন্তু এখন অনেকটা পরিমাণ বেশি টাকা থাকবে। তো সেই টাকা কোথায় খরচা হতে পারে, সেটা মানুষ খাওয়া দাওয়া করে খরচা করতে পারে, মানে এফএমসিজির ওপর একটা ভালো প্রভাব থাকতে পারে। আর সে কারণে দেখতে পাচ্ছেন যে বাজেটের দিন কিন্তু নিফটি এফএমসিজি যেটা, সেটা 3%, মানে পুরো ইন্ডেক্সের কথা বলছি, সেটা কিন্তু 3% দৌড়েছে। আর নিফটি এফএমসিজি কিছুটা একটু নিচেও ছিল মোটামুটি, দেখতে পাচ্ছেন। আমি যদি 1 বছরের চার্ট লাগিয়ে নিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে নিফটি এফএমসিজি একেবারে নিচে পড়েছিল। তো নিফটি এফএমসিজির ক্ষেত্রে এটা একটা ভালো ধরনের বুস্ট বা টেলউইন্ড বলা যেতে পারে। এছাড়া আর কোথায় খরচা হতে পারে, তো পাবলিকের হাতে টাকা থাকলে সেখানে যে অটো সেক্টর যেটা, সেখানে বাইক কিনতে পারে, ছোটো কার কিনতে পারে। অটো সেক্টর যেটা, অটো সেক্টরে কিন্তু ভালো রকমের টাকা আসতে পারে। সেজন্য দেখতে পাচ্ছেন যে অটো বীজ যেটা, সেটা কিন্তু 1.87% আপ। আবার কেউ সেখানে বাড়ি রং করাতে পারেন, সেখানে এশিয়ান পেন্ট দেখুন, এশিয়ান পেন্টও দেখতে পাবেন যে প্রায় 2%-এরও বেশি আপ। তো এখন বেশ কয়েকটা মোটামুটি আমরা সেক্টর দেখলাম, বা কোন ধরনের সেক্টরগুলোর ওপরে একটু ভালো রকমের প্রভাব পড়তে পারে সেটাও দেখলাম। আবার কিছু কিছু সেক্টরে কিন্তু ধসও নেমে এসেছে, যেমন দেখতে পাচ্ছেন যে এখানে পিএসইউ ব্যাংক, এখানে কিন্তু -1.89% দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু ধস এসেছে। এর কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে ক্যাপেক্স কম করা। ক্যাপেক্স মানে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে গভর্নমেন্ট কতটা খরচা করতে চাইছে পিএসইউ সেক্টরে। এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, একটা নিউজ জাস্ট আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে পিএসইউ স্টকস টাম্বল আপ টু 8% অ্যাজ বাজেট টু 2025 লোয়ার্স FY25, মানে ফিনান্সিয়াল ইয়ার 25 ক্যাপেক্স টু 10.18 লাখ ক্রোর। তো যেহেতু ক্যাপেক্স কমানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে লোয়ার্স মানে কমানো হয়েছে। তো এই কমানোর ফলে কিন্তু যেগুলো পিএসইউ সেক্টরে থাকে, যেমন সেটা ব্যাংক হতে পারে, যেমন পিএসইউ স্টক ব্যাংক হতে পারে, তেমন রেলওয়েজ, ডিফেন্স, এগুলো কিন্তু পিএসইউর আন্ডারে মোস্টলি। তো সে কারণে এই পিএসইউ রিলেটেড স্টকে কিন্তু ক্যাপেক্স কমানোর জন্য একটা নেগেটিভ প্রভাব পড়েছে। তো প্রথমেই আমি যদি ডোমেস্টিক্যালি ভাবি, তাহলে ডোমেস্টিক যে বড় ধরনের ইনভেস্টার বা ফান্ড ম্যানেজার, বড় বড় মিউচুয়াল ফান্ডের, তাদের আমি ইন্টারভিউ দেখেছি, সবার ধারণা এটাই যে মার্কেটে কিন্তু একটা পজিটিভ ভাইব আসবে। সুতরাং ডোমেস্টিক যারা বড় ইনভেস্টার তাদের মনের মধ্যে একটা পজিটিভ প্রভাব পড়েছে বলে অন্তত আমি লক্ষ্য করতে পেরেছিলাম। কিন্তু মার্কেটের অ্যাকচুয়াল অ্যাকশান বা অ্যাকচুয়াল মুভমেন্ট বোঝার জন্য কিন্তু আমাদেরকে যেটা মেনলি খতিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে এই বাজেটের কী ধরনের প্রভাব এফআইআইদের মনের মধ্যে পড়েছে। এখন একটা জিনিস যেটা এখানে মেনশান করতে চাই, সেটা হচ্ছে এই যে 12 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি, এটা কিন্তু একটা যথেষ্ট বোল্ড মুভ আমি বলবো। কেন বোল্ড মুভ? তার কারণ হচ্ছে যেটা মোটামুটি মার্কেট আমি ঘেঁটে দেখেছি, সেটা হচ্ছে যারা সব থেকে বড় আশাবাদী ছিল, যাদেরকে আমরা অপটিমিস্টিক বলি, সেই অপটিমিস্টিক পার্সনরাও কিন্তু যেটা ভেবেছিল যে 10 লক্ষ পর্যন্ত কিন্তু ট্যাক্স ফ্রি করা হতে পারে। এবার এটাও গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছিল যে 12 লক্ষ পর্যন্ত ট্যাক্স ফ্রি হতে পারে, তবে মোটামুটিভাবে কিন্তু এতটা জাম্প হয়ে আসবে, মানে যেটা আগে 7 লাখ ছিল সেটা 12 লক্ষ একদম ডাইরেক্ট হয়ে যাবে, সেটা হয়তো অনেকেই আশা ছেড়ে দিয়েছিল। তো সেই আশার ওপরে গিয়েও কিন্তু 12 লক্ষ পর্যন্ত, মানে একদম বাস্তবে 12 লক্ষ পর্যন্ত ট্যাক্স ফ্রি করা হয়েছে, সেজন্য কিন্তু এটা একটা বোল্ড মুভ। তো এই বোল্ড মুভ কি এফআইআইদের খুশি করতে পারে? আরেকটা জিনিস যেটা এখানে মেনশন করতে চাই, সেটা হচ্ছে বাজেট এসেছে কিন্তু শনিবার। সুতরাং সেই শনিবার
মার্কেটে এফআইআইরা কিন্তু অতটা অ্যাক্টিভ ছিল না, কারণ শনিবার মোটামুটি সব জায়গাতেই ছুটির দিন, আমাদের হয়তো স্পেশাল ডে বলে মার্কেট খোলা ছিল। তো সেই ছুটির দিনে এফআইআইদের যে অ্যাকশান, যেটা মেন অ্যাকশান, সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাইনি বাজারে। সুতরাং অ্যাকচুয়াল অ্যাকশান আমরা কবে দেখতে পাবো, সেটা হচ্ছে কাল দেখতে পাবো। এবার একটা ব্যাপার যেটা মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে এই শনিবার এফআইআই খুব একটা অ্যাক্টিভ না থাকা সত্ত্বেও কিন্তু সেই ফেব্রুয়ারি 1 দেখুন এখানে 1327 কোটির কিন্তু বিক্রি হয়েছে। সুতরাং বিক্রি কিন্তু কোনোভাবেই থামছে না, যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এমনকি বাজেটের দিনে যতটুকু তারা অ্যাক্টিভিটি করেছে সেটাও কিন্তু তারা সেলই করেছে, বাই কিন্তু করেনি। আর মোটামুটি আপনি যদি ইন্ডেক্সের দিকে ওভারঅল তাকিয়ে দেখেন, তাহলে কিন্তু নিফটি 50 প্রায় নিউট্রাল বলুন এগুলোকে, এবং নিফটি ব্যাংক দুটোই কিন্তু প্রায় নিউট্রাল। আর সে কারণে এফআইআইয়ের যা অ্যাকশান থাকবে সেটা কিন্তু আমরা কালকে দেখতে পাবো। তো এফআইআই কী ধরনের অ্যাকশান করতে পারে মার্কেটে, এফআইআই কি আদৌ খুশি? এখন দেখুন, আপনি যদি ডোমেস্টিকের কথা ভাবেন তাহলে ঠিক আছে, পাবলিকের হাতে অনেক টাকা থাকবে এবং খরচাও হবে, কিন্তু মার্কেটের জন্য পজিটিভ কি করা হয়েছে এই বাজেটে? আমার তো কিছু মনে পড়ছে না যে মার্কেটের জন্য কিছু ভালো করা হয়েছে। এবার কি এফআইআই যেহেতু একদম সেলিং স্প্রিতে ছিল, আমি বলবো একেবারে সেলিং করেই যাচ্ছে, তাহলে মার্কেটের জন্য যদি কিছু পজিটিভ না করা হয়ে থাকে, তাহলে কি এফআইআইদের ফেরানো সম্ভব হতে পারে? সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এখন এই এফআইআইয়ের যে অ্যাকশান শুধুমাত্র বাজেটের উপরে নয়, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপরেও নির্ভর করতে পারে। তো প্রথম আমি মোটামুটি 3টে ফ্যাক্টর বলবো, তার যেটা মাঝের ফ্যাক্টর মানে 2 নম্বর ফ্যাক্টর, সেটা হচ্ছে এই বাজেট। ঠিক আছে, তো বাজেটে মোটামুটি 12 লাখ পর্যন্ত দিয়েছে, সেটা হালকা পজিটিভ। আরেকটা যেটা পজিটিভ, সেটা বাজেটের আগেই করা হয়ে গেছিলো, সেটা হচ্ছে লিকুইডিটি ইনফিউজ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আরবিআই আনভেলস সিরিজ অফ মেজার্স টু ইনজেক্ট 1.5 ট্রিলিয়ন রুপিস লিকুইডিটি। তো মার্কেটে টাকা অনেক আসতে চলেছে, সে কারণে এটা একটা পজিটিভ পুরোপুরি মার্কেটের জন্য। আরও একটা নিউজ দেখতে পারেন যে লিকুইডিটি পুশ, আরবিআই রেড ইজ 1.5 লাখ ক্রোর ইনজেকশন। ঠিক আছে, যেটা মার্কেটের জন্য খুবই ভালো। আরেকটা জিনিস, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাজেট। থার্ড যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আরবিআইয়ের মনিটারি পলিসি মিটিং, যেটা কিন্তু ফেব্রুয়ারিতেই হবে। আর ফেব্রুয়ারিতে এটা হওয়া মানে এরপরে আর হবে না, একদম মানে এপ্রিলে গিয়ে হয়তো হবে। তো সেখানে বুঝতেই পারছেন যে এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা মার্চ মাসে শেষ হতে চলেছে, তার এটা কিন্তু মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু এটা লাস্ট এমপিসি মিটিং হচ্ছে, মানে আরবিআইয়ের বলছি। তো এই লাস্ট মিটিংয়ে অনেকের ধারণা যে কেবলমাত্র এই বাজেট, এই কনজামশানে মোটামুটি একটা পুশ দেওয়া, বা এই লিকুইডিটি ইনফিউজ যে খবরটা আমি আপনাকে দেখালাম, এই দুটো কেবলমাত্র মানে যথেষ্ট নয় মার্কেটকে চাঙ্গা করার জন্য, মার্কেটকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার জন্য। এই দুটো কিন্তু যথেষ্ট নয়, কোনো একটা থার্ড পুশ চাই বা থার্ড কোনো একটা পজিটিভ কিছু পয়েন্ট চাই। তো সেই থার্ড পয়েন্ট যেটা হতে পারে, সেটা হচ্ছে এই এমপিসি কমিটিতে যদি এটা ঠিক করা হয় যে ভালো রকমের একটা যদি রেট কাট আসে, তাহলে কিন্তু সেটা মার্কেটের জন্য, এই 3টে মিলে কিন্তু মার্কেটের জন্য একটা বিশাল বড় পজিটিভ হতে পারে। এখন যেটা আশা করা হচ্ছে যে হয়তো এই ফেব্রুয়ারির যেটা মিটিং আরবিআইয়ের, তো সেখানে হয়তো 0.25 বেসিস পয়েন্ট মানে 0.25 বেসিস পয়েন্ট রেট কাট হতে পারে। এটা কিন্তু মানে জাস্ট অ্যান্টিসিপেট করা হচ্ছে, এক্সপেক্ট করা হচ্ছে, যেটা মোটামুটি ফেব্রুয়ারির 7 তারিখের দিকে আপনি কিন্তু জানতে পেরে যাবেন যে অ্যাকচুয়ালি রেট কাট হলো কি না। যদি রেট কাট হয়, তাহলে এই রেট কাট, বাজেট এবং এই যে 1.5 লাখ ক্রোর ইনজেকশন, এইগুলো মিলিয়ে কিন্তু মার্কেটকে একটা পজিটিভ ভাইব দিতে পারে। আদারওয়াইজ মানে অ্যাকচুয়ালি যদি আপনি একটু ভেবে দেখেন যে এফআইআই কেন ফিরে আসবে, এরকম নয়। হয়তো অনেকে এক্সপেক্ট করেছিল যে মার্কেটে যেটা লং টার্ম গেন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এদের যে ট্যাক্স, এই ট্যাক্সকে কিন্তু কম করা হবে। যদিও আমার পার্সোনালি মনে হচ্ছিল, হয়তো আমি পরেই বলছি, কিন্তু যদিও আমার পার্সোনালি মনে হচ্ছিল যে এই রেট মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন, এর কিন্তু ট্যাক্স কমানো হবে না। তার কারণ কি, আমার মাথায় এইটাই মানে লজিক ছিল যে যেহেতু জাস্ট আগের বাজেটে এটাকে বাড়ানো হয়েছে, তারপরের বাজেটে গিয়ে আবার কমিয়ে দেওয়া, মানে ভাবুন আপনি কিছু একটা ডিসিশান নিলেন, কিছুদিন পরে আপনি আবার সেই ডিসিশানকে উল্টো করে দিচ্ছেন, সেখানে কিন্তু আপনাকে একটা অন্য নজরে দেখা হবে। সে কারণে যেটা ওদিকে হয়ে গেছে হোক, আমরা যদি অন্য জায়গায় লুজ করে দিই, তাহলে কিন্তু সেটা কিছুটা ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে বলে একটা মোটামুটি ধারণা। তো সে কারণে আমার মোটামুটি আইডিয়া ছিল যে
এইবার কিন্তু ওই শর্ট টার্ম ক্যাপিটাল এবং লং টার্ম ক্যাপিটাল গেন এদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সটা কমানো হবে না, আর যেটা কিন্তু কমানো হয়ওনি। সুতরাং বুঝতে পারলেন যে মার্কেটের জন্য সে ধরনের কিন্তু কিছু পজিটিভ নেই। অনেকে আবার হয়তো এক্সপেক্ট করেছিল যে এসটিটি, যেটা আমরা মোটামুটি কেনার বা বেচার জন্য, মানে স্টক মার্কেটে যে কোনো জায়গায় কেনা বেচার জন্য আমরা এসটিটি পে করি, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, অনেকের হয়তো ধারণা ছিল যে সেটা উঠিয়ে দেওয়া হবে, সেটাও কিন্তু কিচ্ছু করা হয়নি। সুতরাং বুঝতে পারছেন যে মার্কেটের জন্য বিশাল মানে পজিটিভ কিছু কিন্তু করা হয়নি। হয়তো গ্রোথকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে, কনজামশানকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে, তো বাকি কিন্তু সে ধরনের কোনো ডাইরেক্ট মার্কেটের জন্য ভালো কিছু করা হয়নি। তাহলে সেক্ষেত্রে কি এফআইআই সেল করতে পারে? তো প্রশ্ন হচ্ছে এটাই, এবং তার উত্তর হচ্ছে হয়তো এফআইআই সেলিং করতে পারে। এই যে এক সপ্তাহ, মানে কালকে থেকে যেটা শুরু হচ্ছে, এই এক সপ্তাহে কিন্তু আপনাদের একটু মার্কেটের দিকে ভালো রকমের নজর রাখতে হবে। যদি এই জায়গায় দেখেন যে এফআইআই সেল করছে, তাহলে হয়তো সেটা একটা মোটামুটি লং টার্মের ক্ষেত্রে কোনো ভালো সিমটম কিন্তু হবে না। আরও একটা জিনিস যেটা এফআইআই যে সেল করতে পারে, যদিও আমরা ভাবছি যে এফআইআই খুশি নয়, এর মধ্যে কিন্তু দুটো পয়েন্ট লুকিয়ে আছে। একটা হচ্ছে মার্কেট কী ধরনের পজিশানে আছে। মার্কেট কিন্তু একদম নিচের দিকে আছে, সুতরাং বুঝতেই পারছেন যে সেখানে কিন্তু অতিরিক্ত আরও বেশি সেল করা কিন্তু একটু মুশকিল হবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে এফআইআই লং পজিশান। আমরা এখানে একটু দেখে নেব যে এফআইআই লং পজিশান ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। তো টোটাল আমি যদি ক্যালকুলেট করতে চাই, বুঝতে পারছেন টোটাল ইকুয়াল টু, এটা হচ্ছে আপনারা সবাই জানেন, তাও আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি, ফিউচার ইন্ডেক্স লং আর এটা হচ্ছে ফিউচার ইন্ডেক্স শর্ট। তো আমি সাম করব কোনটা, একটা হচ্ছে এফআইআই লং প্লাস এফআইআই শর্ট, তাহলে এটা কত হচ্ছে, টোটাল এইটা দাঁড়াচ্ছে। তাহলে লং পজিশান কত, আমি শর্টেই জাস্ট লং লিখছি, তাহলে লং এখানে ইকুয়াল টু, যেটা লং পজিশান আপনি অবাক হয়ে যাবেন এটা দেখলে যে এটা কত, বাই এইটা নেব ইন্টু 100 করে দেবো, তো সেখানে একটা ভ্যালু পেয়ে যাবেন। তো লং পজিশান মাত্র 12%, এটা কিন্তু খুবই রেয়ারেস্ট। যারা অলরেডি মোটামুটি মার্কেটে এফআই লং পজিশান ফলো করেন, তারা ভালোভাবেই বুঝতে পারছেন যে 12.1 এরকম নয় যে 12.9, যেটা 13-র কাছাকাছি হতে পারতো, 12.1 মানে এত কম এফআই লং পজিশান কিন্তু খুব সচরাচর দেখা যায় না, মানে খুবই রেয়ার দেখা যায়। সে কারণে মার্কেটে এফআইআই সেলিংয়েরও কিন্তু স্কোপও আবার খুব একটা বেশি নেই। তো এই মিলিয়ে একটা কনফিউশন কিন্তু সবার মধ্যেই আছে, সেখানে বড় অ্যানালিস্টদের মধ্যেও আছে, ছোট রিটেলদের মধ্যেও আছে, যে এফআইআই মার্কেট থেকে তো সেরকম কিছু পজিটিভ পাচ্ছে না বাজেট থেকে, সুতরাং আরও কি সেল করতে পারে। আবার সেই সেলিং যদি এখানে লং পজিশান দেখেন, তাহলে কিন্তু লং পজিশান খুবই কম, সুতরাং এখানে প্রায় তো সবই শর্ট পজিশান, তাহলে আরও কত সেল করবে। তো এই কনফিউশনের মধ্যে আমাদের থাকতে হবে, এবং আগামী মানে সপ্তাহে, যেটা কাল থেকে শুরু হচ্ছে, এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে এফআইআই কী করছে। আগামী সপ্তাহে যদি এফআইআই নেগেটিভ থাকে, তাহলে কিন্তু সেটা লং টার্মের জন্য কিছুটা নেগেটিভ হতে পারে। তো এসব কারণে একটু সজাগ থাকুন, সতর্ক থাকুন এবং মার্কেটকে ওয়াচ করুন। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা এরকম ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।